বাংলাদেশে আক্রমণ করবে, তাহলে এই প্রশ্নের উত্তর অনেকটাই কিন্তু ক্ষীণ পর্যায়ে থাকতো সম্ভাবনার। তবে বর্তমানে এই ঝুঁকিটা অনেক বেশি। দেখুন, বৈশ্বিকভাবে আমরা এমন একটি সময় পার করছি যেখানে সবাই কিন্তু এখন ক্ষমতার নতুন একটা প্রান্তে উত্থান হতে যাচ্ছে। আর এর জন্য তারা চাচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য ছোট ছোট দেশগুলোকে টার্গেট করার জন্য। এটা শুধু বাংলাদেশ বা ভারতের ব্যাপার নয়, বৈশ্বিকভাবে সকল প্রান্তেই যারা উদীয়মান শক্তি হতে চাচ্ছে তারা ক্ষমতা দেখানোর জন্য এমনটা করতে চাচ্ছে। সার্বিক বন্ধুরা, আপনাদের কি মনে হয় আদৌ কি ভারত নিজেদের ক্ষমতা বা নিজেদের শক্তি দেখানোর জন্য বাংলাদেশের উপর কোনো রকম প্রেসার ক্রিয়েট করছে? আমার তো মনে হয় একদমই না। এর উপর হাসনাত ভাইয়ের কথা কতটা সঠিক বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে চলো দেখে নিই হাসনাত ভাইয়ার কি বলছে, যে আদৌ ভারত আক্রমণ করলে বাংলাদেশ নিজেদেরকে কতটা কন্ট্রোল করতে পারবে বা বাংলাদেশ নিজেদেরকে কতটা প্রোটেক্ট করতে পারবে। পরিস্থিতি এতটাই জটিল পর্যায়ে গেছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মতো একটা সভ্য দেশ যারা কাজ ছাড়া দ্বিতীয় আর কিছু বোঝে না, সেই দেশের ভেতর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারণ নিজের দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা ছাড়া, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমি ব্যক্তিগতভাবে বুঝি না যে বাংলাদেশের ভেতর কেন জরুরি অবস্থা জারি করা হচ্ছে না বা সামরিক আইন জারি করা হচ্ছে না, যে জায়গায় দক্ষিণ কোরিয়া এটা করতে পেরেছে। যে বহু মানুষ আমাকে ইমেল করে এই জিনিসটা জানতে চেয়েছেন যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে, আর যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে এই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক আসলে কি পদক্ষেপ নিতে পারে। আমি আপনাদের বলে দিতে চাই, ভারতের তরফ থেকে প্রথমে এমনটা কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে ভারত সরাসরি বাংলাদেশের উপর আক্রমণ করবে। যদিও পরবর্তী টাইমে কিছু মন্ত্রীগণ বলেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, ভারতের উচিত বাংলাদেশের ঘরের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করা। সার্জিক্যাল স্ট্রাইক না হলে ভারতের উচিত বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া। এই বিষয়টাকে নিয়ে তারা অনেকটা জলঘোলা করে তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ শুরু করে দিয়েছে। তারা ধরেই নিয়েছে ভারত যেন মুহূর্তে বা যে কোনো প্রকারে তাদের উপর আক্রমণ করতে পারে। চলুন বন্ধুরা দেখে নি হাসনাত ভাই কি বলছে। বা ভারতের বিরুদ্ধে আমরা কতটুকু সামরিকভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিটিক্যাল জিনিসগুলো সামরিক দৃষ্টিকোণ থেকেই আমি বিশ্লেষণের চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, একেবারে নিঃসন্দেহে ভারত বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম মেজর একটা সামরিক পাওয়ার, এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতের সামরিক বহরে বর্তমানে প্রায় 14 লক্ষ পদাতিক সামরিক বাহিনী রয়েছে, যার সংখ্যা একটা বিশাল। এই 14 লক্ষ সেনা সদস্য 14টি অপারেশনাল কমান্ডে বিভক্ত হয়ে কাজ করে, যার একটি মাত্র কমান্ড যেটা ইস্টার্ন কমান্ড, সেটা শুধু বাংলাদেশে কাজ করে। আর বাকি যে 13টি কমান্ড রয়েছে তারা কাজ করে পাকিস্তান এবং চীন সীমান্তে। দেখুন, বিষয়টা বুঝতে হবে যে পাকিস্তানের সঙ্গে বর্তমানে প্রায় 3310 কিলোমিটারের ভারতের সীমান্ত রয়েছে, আর চীনের সঙ্গে রয়েছে 3888 কিলোমিটার সীমান্ত। মানে দুইটা একত্রিত করলে প্রায় 7700 কিলোমিটারের মতো। এবং এই 7700 কিলোমিটার সীমান্তের মধ্যে চীনের প্রায় 4500 কিলোমিটার সীমান্ত, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে রেকগনাইজ নয়। মানে ভারত চীন কেউই কিন্তু এটা স্বীকার করে না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। পাকিস্তানের সঙ্গেও প্রায় 1000 কিলোমিটারের বেশি এমন সীমান্ত রয়েছে যেটা আন্তর্জাতিক স্বীকৃত নয়, মানে ভারতের নয়, পাকিস্তানের নয়, এই ধরনের। এখন 5000 কিলোমিটার সীমান্ত এই ধরনের রয়েছে, যেই দেশ দখল করবে তার হয়ে যাবে। এখন বাংলাদেশের যে সীমান্ত রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা ভারতও স্বীকৃতি দিয়েছে যে এই সীমান্ত আপনাদের, এই সীমান্ত আমাদের। এর মানে হলো ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে এই সীমান্ত দখলও করে, একটা সময় আন্তর্জাতিক চাপের কারণে এই সীমান্ত ছেড়ে দিতে হবে। বন্ধুরা, জানি না হাসনাত ভাই এই সমস্ত ডেটাগুলো বা এই সমস্ত তথ্যগুলো কোথায় পায়, তবে ওনার কথা যদি এতটাই সত্য হয় তাহলে আজকের দিনে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি জায়গাকে যুদ্ধ করে জয়ের পরে দখল করে নিয়েছে, আমার তো মনে হয় সেটার পরে তাদের উচিত ছিল ফিরিয়ে দেওয়া বা আন্তর্জাতিক প্রেসারের কারণে সেগুলোকে দিয়ে দেওয়া। আপনারা কি কখনো দেখেছেন ইসরায়েল যে সমস্ত ফিলিস্তিনিদের জায়গাগুলোকে যুদ্ধের পরে জয় করেছে সেগুলো ফিরিয়ে দিয়েছে? আমার তো মনে হয় না। ওনার মনে হয় এটা জানা নেই যে একটা সময় অর্থাৎ কংগ্রেসের আমলে ভারত আর চীনের মাঝে যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধের পরে ভারতের লাদাখের অনেকটা জায়গা কিন্তু চীন দখল করে নেয়। তাহলে সেই হিসাবে তো লাদাখের ফিরিয়ে দেওয়ার কথা আন্তর্জাতিক প্রেসারের কারণে। এটা কখনো, এই জিনিসটা কখনোই সম্ভব হয় না বা এটা কেউ করে না। আমরা যদি সাপোজ আজকের দিনে পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানের সাথে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো যদি নিজেদের আন্ডারে নিয়ে নিই, তারপরে যদি ভারতের দয়া হয়, দয়ার খাতিরে সেগুলো দিতে পারে।
কিন্তু তার মানে এই নয় যে ভারত যুদ্ধে জয়ী হলো, যুদ্ধে জয়ের পরে সেই জায়গাটাকে দখল করে নিল, তারপর আন্তর্জাতিক প্রেশারের কারণে সেটা ছেড়ে দেবে, এমনটা মোটেও নয়। বাংলাদেশের ক্ষেত্রেও এটা কখনোই হবে না। আর একটা বড় দেশ যখন দখল করে সেটা কখনোই কেউ কাউকে ছেড়ে দেওয়ার জন্য করে না, এটা আপনারাও বোঝেন। আর এটাই যদি হতো তাহলে আর্মেনিয়া আজারবাইজানের মাঝে যে নাগর্নো কারাবাখকে নিয়ে যে একটি লড়াই হয়েছে সেখানে কিন্তু তাহলে হয়ে যেত, যে যেটা দখল করে রেখেছিল সে সেটা ক্ষমতায় থাকে। আশা করি এই উদাহরণটা আপনাদের কাছে যথেষ্ট। নাগর্নো কারাবাখ আর্মেনিয়া আর আজারবাইজানের যুদ্ধ, চলুন দেখে নিই হাসনাত ভাই কি কি বলে। তাছাড়াও এই সীমান্ত এলাকায় প্রচুর ঘনবসতি এলাকা রয়েছে যেগুলো কন্ট্রোল করাও সহজ নয়। ভারতকে অবশ্যই সেগুলো একসময় ছেড়ে দিতে হবে। তবে যেই সীমান্ত চীন এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেগুলো বিরান ভূমি, মানুষ নেই, সেগুলো তারা যদি একবার দখল করে সেগুলো তারা ছাড়বে না। এখন প্রশ্নটা হলো যে ভারত এত বড় ঝুঁকি নিয়ে তাদের সেই 13টি কমান্ড ডিভিশন থেকে কোনো ধরনের সৈন্য কমিয়ে বাংলাদেশে আক্রমণের জন্য মুভ করতে পারবে না, কারণ ঝুঁকিটা বেশি। যতটুক সীমান্ত তারা বাংলাদেশে দখল করবে তার থেকে 10 গুণ সেদিক থেকে চীন দখল করে নিয়ে যেতে পারে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন আক্রমণ করবে ভারতে, এটা আমি বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি যে বাংলাদেশের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, ভারত তার সেনাবাহিনী সরিয়ে আনে, এই সুযোগটা চীন নেবে। দেখুন, বর্তমান শান্তিকালীন পরিস্থিতির মধ্যেই কিন্তু চীন ভারতের জায়গা দখল করে ফেলে, আর ওই সময় যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়, ফাঁকা মাঠে যে চীন গোল দেবে না তার কোনো গ্যারান্টি নেই। হাসনাত ভাই এখনো পর্যন্ত এটা জানে না তারা ভারতের খেলাফ যে যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে তাদের অবস্থাটা এমন জায়গায় গিয়ে ঠেকে গেছে যে তাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, তার সাথে যদি কম্পারিজন হয় বা তাদের সাথে যদি যুদ্ধ হয়, এই মুহূর্তে তাদের যুদ্ধে জেতা অসম্ভব ব্যাপার। এবার যদি কথা হয় চীন আর ভারতের মাঝে যে ঘোলা জলে কে মাছ ধরবে, দেখুন ঘোলা জলে কে মাছ ধরবে সেটা জল ঘোলা হলে দেখা যাবে। কিন্তু আপনার হয়তো জানা নেই যে আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত ভারত আর চীনের মাঝে মিটিং হয়ে বর্ডারকে নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু ডিসকাস হয়ে গেছে। এমনকি চীন ভারতের শর্তে রাজি হয়ে ভারতের কাছে মাথা নত করেছে। আর এটাও আপনারা জানেন যে এখনো পর্যন্ত চীন কোনো যুদ্ধে জেতেনি, আর না চীন এখনো পর্যন্ত কোনো বড় লড়াই করেছে। কারণ একটাই, চীন সর্বদা চালবাজে বিশ্বাসী, তারা কখনো রিয়েল ওয়ারে জড়াবে না। এটা শুধুমাত্র তাদের ধমকি, তাদের বড় সেনা বড় সমরস্ত্র দেখিয়ে তারা শুধু চায় যে আমরা যুদ্ধে জিতবো, এমনটাই তাদের একটা মানুষের ভেতরে বা ব্রেনের ভেতরে ভয়কে ঢোকানো হয়, বা যেটা ভয়ের সৃষ্টি করে। আদারওয়াইজ এখনো পর্যন্ত কি আপনারা দেখেছেন এই যে তাইওয়ানের সাথে কতগুলো কি হয়ে গেল? কখনো কি দেখেছেন তাইওয়ানের উপর সরাসরি হামলা করতে? করেনি, আর এটা করবেও না। আর রইল বাকি ভারত যদি বাংলাদেশের ঘরের ভেতরে হামলা করে তাহলে চীন আসবে কিনা, দেখুন চীন এখানে যুদ্ধে আসবে না, এটা কনফার্ম। আর ভারতের বর্ডারও চীন কখনো যুদ্ধ করতে যাবে না, কেননা ভারত যেভাবে চীনকে কেলান খেলেছে তারা ভালোভাবে জানে। এমতো অবস্থায় যদি চীন কখনো যদি আপনাদের সহায়তা করে, তবে বড় জোর পয়সার বিনিময়ে তাদের সমরাস্ত্র বিক্রি করবে, ডিপ্লোম্যাটিক লেভেলে কিছুটা সাপোর্ট দিবে, আদারওয়াইজ আর কিচ্ছু নয়। কেননা বিপদের সময় নিজের ঝোল নিজেকেই টানতে হয়, কেউ সাথে থাকে না। আজ জলজান্ত উদাহরণ হচ্ছে ইউক্রেন। এত বড় দেশটাকে পুরো ন্যাটো সহ আমেরিকার সহায়তা দিয়েও রাশিয়ার একটা ভালো ব্যাখ্যা করতে পারেনি। বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন, চলুন দেখেন আর কি কি বলে। সুতরাং এটা অনেকটা পরিষ্কার যে বাংলাদেশের সঙ্গে যে কোনো সামরিক পদক্ষেপে ভারত শুধু তার যে ইস্টার্ন কমান্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারবে। এখন এই ইস্টার্ন কমান্ডের ভেতর 12টি ডিভিশন রয়েছে। যদি আপনি 15,000 করেও সেনা সদস্য ধরেন এক একটি ডিভিশনে, তাহলে এই ইস্টার্ন ডিভিশনে ভারতের 1,80,000 সোলজার রয়েছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যামাউন্টটাই কিন্তু যুদ্ধক্ষেত্র হবে, মানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে 1,80,000 সেনা সদস্যকে। যদিও ভারতের কাছে বর্তমানে প্রায় 4,500-এর মতো বিভিন্ন মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক রয়েছে, তবে এটাকে আপনি 14টি কমান্ড সেন্টারে যদি বিভক্ত করেন তাহলে ইস্টার্ন ডিভিশনে মাত্র 320টি ট্যাঙ্কই পড়ে। মানে এই 320টি ট্যাঙ্কই কিন্তু প্রবেশ করতে চেষ্টা করবে বাংলাদেশের ভেতর, যেটা প্রতিরোধ করা বাংলাদেশের জন্য খুব একটা বড় ব্যাপার হবে না। হাসনাত ভাই কখনো হয়তো এটা জানে না যে একটা দেশের সেনাবাহিনী তাদের মেন ব্যাটেল ট্যাঙ্ক বা হেভি আর্মার বা হেভি ভেহিকেল একটা দেশের ভিতরে বা ব্যাটেল গ্রাউন্ড হিসেবে ঢোকানোর জন্য কতগুলো ঢোকাবে সেটা কখন ডিপেন্ড করে সেই দেশের ওয়ারের সিচুয়েশনের উপর। যেমনটা আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন ওয়ারে, প্রথমের দিকে কিন্তু রাশিয়া তাদের বড় পরিমাণে ট্যাঙ্কের বহর ঢুকিয়েছিল, কিন্তু ইউক্রেনের কাছে অত্যাধুনিক এটিজেম, অত্যাধুনিক ট্যাঙ্ক ওড়ানো যে সমস্ত সমরাস্ত্রগুলো বা গোলা বারুদগুলো দরকার, সেটা ড্রোন হোক বা আরপিজি হোক বা এটিজেম হোক, সেগুলো কিন্তু অত্যাধুনিক থাকায় তার কাছে কিন্তু ধরাশায়ী হয় প্রথমের দিকে। কিন্তু এরও কিন্তু প্রিপারেশন বা এরও কিন্তু সলিউশন বের করে ফেলে রাশিয়া। তারপরে যখন দেখলো যে ট্যাঙ্কে আর কাজ করছে না এটিজেম, তখন কিন্তু জ্যাভলিনকে আনে। জ্যাভলিনের পরে ইউক্রেন কিন্তু তুর্কি টিভি-2 ড্রোনকে আনে। কিন্তু সেগুলোকে যখন কাউন্টার করতে শুরু করলো রাশিয়া, ফাইনালি ডিসিশন নিল যে তাদের ট্যাঙ্ক আর নামাবে না।
সেখান থেকে ট্যাঙ্ক তুলে নেয়। তাই এটা ডিপেন্ড করছে সেই যুদ্ধের সিচুয়েশনটা কেমন হবে, সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ট্যাঙ্কে পাঠাবে। তাই এখানে যে সংখ্যাটা বলা হয়েছে এটা জাস্ট একটা তার মনোবিজ্ঞান বা মনোভাবনা যে এতগুলো পাঠাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো পাঠাবে সেটা যুদ্ধের সময় সিচুয়েশন দেখেই কিন্তু কাউন্টিং করা হয় বা পাঠানো হয়। দেখুন, চট্টগ্রাম এবং আমাদের যে সিলেট এরিয়া রয়েছে সেগুলো অনেকটা পাহাড়ি এলাকা। সেখান দিয়ে ট্যাঙ্ক প্রবেশ সম্ভব নয়। ভারতকে একমাত্র প্রবেশের চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গ দিয়ে, মানে একটি ফ্রন্ট দিয়ে ঢুকতে চেষ্টা করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিরোধের বিষয়টা অনেকটা সহজ। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশের কাছে বর্তমানে রাশিয়ার তৈরিকৃত মেটিস M1 যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এই ধরনের 1200 এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে। এছাড়াও রয়েছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরিকৃত বাক্তার শিখান যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, তার পরিমাণও রয়েছে প্রায় 290টির কাছাকাছি। এছাড়াও স্পেনের তৈরিকৃত আরেকটি শর্ট রেঞ্জের মিসাইলও রয়েছে। মানে মোট হিসাব করলে 1500-র কাছাকাছি। ভারতের ইস্টার্ন কমান্ডের 320টি ট্যাঙ্কে মোকাবেলা করার জন্য এক একটি ট্যাঙ্কের বিরুদ্ধে বাংলাদেশের কাছে বর্তমানে 5টি এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে একটা ভালো মান। ভারতীয় যারা রয়েছেন তারা বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের সমরাস্ত্র ভান্ডারে যতগুলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে সেখানে রাশিয়াটাকে ছেড়ে দিলে বাকি সবগুলো কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে রাশিয়ার যে মালটা দেখালো সেটা ভালো ছিল, কিন্তু বর্তমান যে জেনারেশন এগুলো সবগুলো সেকেন্ড জেনারেশনের। তাই এগুলো আদৌ কতটা যুদ্ধে কার্যকরী, কেননা রাশিয়ার মাল কিন্তু পুরনো হওয়ার কারণে যুদ্ধে এখন অতটা বা ব্যাটেল প্রুফ অতটা গেম চেঞ্জার হিসেবে পরিণত হচ্ছে না। আর চায়নার কথা আপনাদের কি আর বলবো, চায়না চলে তো চার তাক নেই তো সাম তাক। বাকিটা আপনারা জানেন, কেননা অধিকাংশ বাংলাদেশের সামরিক ভান্ডারে চীনের সমরাস্ত্রে ভর্তি। বাকিটা যুদ্ধের সময় দেখা যাবে, কেননা এখনো পর্যন্ত সেই সমস্ত মালগুলো মানে অ্যাক্টিভেট আছে কিনা সেটাও জানে না। আর চায়না চললে কত দূর যায়, না চললে কত দূর যায় সেটাও জানেন। চলুন দেখে নি হাসনাত খান নায়ক কে কি বলে। কিন্তু আমাদের বিবেচনা করেন, আমাদের হাতে কিছু নেই। তবে সামরিক দিক থেকে ভারতের কমান্ডাররা ভিন্নভাবে কিন্তু আমাদের বিবেচনা করেন। দেখুন, লালমনিরহাটে আমাদের যে এয়ার বেস রয়েছে, সেখান থেকে আমাদের কাছে থাকা মিসাইল যদি আমরা ফায়ার করি, তাহলে পুরো চিকেন নেক আমাদের দখল করার প্রয়োজন নেই। এই চিকেন নেকের মূল যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তিস্তা ব্যারেজ, যে তিস্তা ব্যারেজের সেতু তৈরি করে ভারত পুরো পণ্য ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসাম এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাঠায়, সেই ব্রিজটা ধ্বংস করে দিলেই হবে। কারণ তিস্তা নদীর উপর আর কোনো ব্রিজ নেই। পানি দিয়ে সাথে সাথে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দেখুন, মাত্র 2টা ব্রিজ উড়িয়ে দিলেই যথেষ্ট। প্রথমটি হলো তিস্তা ব্যারেজ, যার মাধ্যমে গাড়ির মাধ্যমে পণ্য যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে। আর দ্বিতীয়টি হলো তিস্তা রেল ব্রিজ, যার মাধ্যমে রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য যায়। এই 2টা ব্রিজ যদি উড়িয়ে দেওয়া যায় মিসাইলের মাধ্যমে, তাহলেই যথেষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের হাতে কি সেই মিসাইল আছে? অবশ্যই আছে। গত সরকারের এটা ছিল অন্যতম বড় অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার মতো একটা কাজ। তুরস্কের কাছ থেকে আমরা TGR-300 যে টাইগার মিসাইল ক্রয় করেছি, এগুলোর রেঞ্জ হলো 120 কিলোমিটার। 105 কেজি ওয়ারহেড 120 কিলোমিটার দূরে জিপিআরএস গাইডেড ব্যবহার করে নিখুঁতভাবে 10 ফিটের ভেতর আঘাত করতে পারে। তুরস্কের তৈরিকৃত এই মিসাইলগুলোর গতি কি জানেন? শব্দের থেকেও 4.5 গুণ বেশি, ম্যাক 4.8, যা ভারতের যে ব্রাহ্মস মিসাইল রয়েছে তার থেকেও বেশি শক্তিশালী। বর্তমানে ভাই, এই জায়গাটায় না হেসে পারলাম না। তুর্কির তৈরি TRG-300 মাল্টিপল রকেট সিস্টেম নিঃসন্দেহ ভালো, কিন্তু এখনো পর্যন্ত একটা ক্রুজ মিসাইল আর একটা রকেট সিস্টেমের মধ্যে বেসিক যে পার্থক্যটা কি সেটা হয়তো জানে না। একটি ব্রহ্মোস মিসাইলের দাম আর TRG-300 এর একটি গ্রাউন্ড মানে একটা লঞ্চারের দাম কত, সেটা আপনি যদি একটু বাচ্চা ছেলে হন, দুটো যদি গুগলে একটু সার্চ করেন সেটাও দেখে নেবে। ব্রহ্মোসকে দেখে যেখানে আজ পর্যন্ত পাকিস্তান, চীন অল ওভার সবাই কিন্তু ভয় পায়, ব্রহ্মোসের নামটা যথেষ্ট। এছাড়াও ব্রহ্মোস এমন একটা মিসাইল যেটা শত্রুর র্যাডারকে দেখে সিজগেমিং করতে পারে, যেটা কিন্তু অন্য কোনো পারে না। আর রইল বাকি ব্রহ্মোসের সাথে এর তুলনা। এখানে আমি কম্পারিজন কি করব, কেননা হয়তো হাসনাত খান ইচ্ছাকৃত বলেছে, নয়তোবা আদৌ ব্রহ্মোস সম্পর্কের কোনো নলেজ নেই। যাই হোক, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আর অ্যাক্টিভ ক্রুজ মিসাইলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুটো দুই রকম ভাবে কাজ করে, যেখানে একটা নিঃসন্দেহে TRG-300 ভালো,
এর ড্যামেজ ক্যাপাবিলিটিও ভালো, কেননা এটা তো হাই এক্সপ্লোসিভ ওয়ারেটকে লাগানো যায়, কিন্তু তার মানে এই নয় যে একটি ব্রহ্মসের থেকে বেশি ড্যামেজকে প্রোভাইড করবে। একই মুহূর্তে যদি ছাড়া যায় দুটোকে, আমার মনে হয় যে ব্রহ্মসের কাছে তুর্কির তৈরি TRG-300 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম কোথাও টেকে না। বাকিটা বুদ্ধিমানের ইশারাই কাফি। এই বিষয়ে ডিসকাস হয়তো করতে গেলে অন্য কোনো ভিডিওতে করতে হবে, কেননা এইভাবে এখন TRG-300 আর ব্রহ্মসের কম্পারিজন হয় না। তাই ব্রহ্মসের কথা বলতে গিয়ে হাসনাত খান যে কথাটা বলেছে যে ব্রহ্মসের থেকেও ভালো, আমি জানি না, মনে হয় মাদ্রাসা পড়লে এই সমস্ত কথাগুলো বলে। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। 20 ইউনিট বর্তমানে এই ধরনের মিসাইল সিস্টেম বাংলাদেশে রয়েছে, যার এক একটিতে 4টি করে মিসাইলও যদি আপনি ধরেন তাহলে 80টি মিসাইল বর্তমানে রয়েছে, এবং দ্বিতীয় দফায় আরও 100 মিসাইল এই ধরনের ক্রয় করা হয়েছে, সেটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে। ভারতের যারা সম্মানিত ভিউয়ার রয়েছেন, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এই বিষয়ে তথ্য নিতে পারেন যে এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই, কারণ শব্দের থেকেও 4.5 গুণ দ্রুতগতিতে যে মিসাইল ছুটবে আপনি প্রতিহত করতে পারবেন না। দ্বিতীয় হাসনাত খান ভাইকে একটা কথা বলে দিতে চাই, TRG-300 কোন ব্যাটেল প্রুফে বা কোন রিয়েল ওয়ারে ব্যবহার হয়েছে সেটা জানি না, আর এটাকে থামানোর কথা যদি হয়ে থাকে সেটাও কেউ এখনো পর্যন্ত সঠিক কেউ জানে না, সবটা তুর্কির বলা। কিন্তু আমাদের ব্রহ্মস একবার মিসফায়ার হয়ে রিয়েল ওয়ারের মতো পরিস্থিতিতে সে দেখিয়ে দিয়েছে। আর এর জলজান্ত উদাহরণ হচ্ছে পাকিস্তানের মিয়াচুন এলাকা, নিশ্চয়ই সেই ঘটনা মনে আছে। ভারতের ব্রহ্মস মিসাইল মিসফায়ার হয়ে পাকিস্তানের মিয়াচুন এলাকায় গিয়ে পড়ে, সেখানে পড়েছে, ঢুকেছে, ব্লাস্ট হয়েছে। তারপরে সেখানকার লোকগুলো পাকিস্তানকে খবর দেয় যে কি হয়েছে, ততক্ষণও পাকিস্তান জানতে পারেনি। আশা করি এই বিষয়টা থেকে বোঝা যায় যে ভারতের ব্রহ্মসকে থামানোর মতো ক্যাপাবিলিটি যেখানে পাকিস্তানের নেই, সেখানে আপনারা তো বগলের বালের সমানও না। বাকিটা তো সময় হলে দেখা যাবে। দফায় 2022 সালে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে TGR-230 নামক সোয়ার্ড মিসাইল ক্রয় করেছে, এগুলোর রেঞ্জও প্রায় 70 কিলোমিটার এবং প্রায় 70 কেজি ওজনের পেলোড এক একটি মিসাইল বহন করতে পারে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক একটি লঞ্চারের ভেতর 12টি করে মিসাইল থাকে। বাংলাদেশ অন্তত পক্ষে 18টি এই ধরনের ইউনিট ক্রয় করেছে, মানে 12 গুণ 18, প্রায় 220টির মতো এই মিসাইল বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। অন্তত পক্ষে 300 এমন মিসাইল আরও অতিরিক্ত রয়েছে যেগুলো আমরা লোড করিনি। আর এই সকল মিসাইলগুলোই শিলিগুড়ি করিডোরের সেই যে তিস্তা ব্যারেজ রয়েছে সেটা উড়িয়ে দিতে সক্ষম। কারণ ভারতের যারা রয়েছেন তারা শুধু এটাই বলেন বাংলাদেশের কাছে মিসাইল নেই, বাংলাদেশের কাছে যে সুপারসনিক মিসাইলের এত বড় গোডাউন পড়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু কেউ কোনো বক্তব্য দেয়নি। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, কখনোই যুদ্ধ। হাসনাত খানের ভাইয়ের হয়তো জানা নেই ভারত যখন কখন আক্রমণ করবে কোনো দেশের ভেতরে, শুধু ভারত নয়, কোনো দেশ যদি আক্রমণ করে প্রথমে কিন্তু ওড়ানো হয় যোগাযোগ ব্যবস্থা, মানে বড় বড় ব্রিজ, বড় বড় এয়ারবেস, যেখানে ফাইটার প্লেন থাকে, যেখানে গোলাবারুদ থাকে। এমতো অবস্থায় আমার মনে হয় না পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মতন কখনো পজিশন থাকবে। কেননা ভারত যখন এয়ার স্ট্রাইক করবে বা ভারত যখন ঘরের ভেতরে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বোমিং করবে, তখন কিন্তু সেগুলোকে টার্গেট করা হয়। আর আমার মনে হয় না রিটেলিয়েশন দেওয়ার মতো পূর্ব পাকিস্তানের হাতে সময় থাকবে। কেননা ভারতের যে সমস্ত শর্ট রেঞ্জের মিসাইল গুলো আছে সেগুলো কিন্তু ভারতের কলকাতা থেকে ছাড়লেও পুরো পাকিস্তানকে কভার করে, পাকিস্তানকে ছেড়েও চলে যাবে। তাই এমতো অবস্থায় পূর্ব পাকিস্তানের ভিউয়ার্স যদি থেকে থাকে, তারা হয়তো এটাও জানে না যে আপনাদের ঘরের ভেতরে যে সমস্ত মিসাইল গুলো আছে সেগুলো অধিকাংশটাই কিন্তু চীনের তৈরি সমরাস্ত্র। আর রইল বাকি আপনাদের কাছে ভালো মিসাইলের কথা, তো সেখানে অটোবাক নামে একটা ভালো মিসাইল ছিল, সেটা কিন্তু যুগোপযোগী নয়, সেটা কিন্তু পুরনো হয়ে গেছে। রিসেন্ট যে আপনারা তুর্কির থেকে TRG-300 কিনেছে সেটাই মোটামুটি যুগোপযোগী একটা ভালো, বাকি আর কোনো কিছু কম্পারিজন চলে না। আর রইল বাকি ভারতের কাউন্টার অ্যাটাক কথা, ভারতের এক মিসাইলে আপনাদের উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বাকিটা আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। চাই না, যুদ্ধ কোনো ভালো কিছু নয়। তবে এই জায়গায় যদি আগ্রাসন করার চেষ্টা করে ভারত, বিষয়টা সহজ হবে না, অত্যন্ত পীড়াদায়ক হবে ভারতের জন্য, এই জিনিসটা পরিষ্কার। যদিও এখানে ভারত পুরোপুরিভাবে আক্রমণ না করলেও যথেষ্ট বড় ঝুঁকি রয়েছে আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং এর আশেপাশের এলাকায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে চেষ্টা করবে। ভারত নিজের ক্ষমতা জাহির করতে চেষ্টা করবে
যাতে করে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গায় বিজেপির শক্ত অবস্থান তৈরি হয় এবং বলতে পারে যে আমরা সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কিছু একটা করেছি। ভারত এমনটা করতে পারে, তবে সেই জিনিসেরও যে শক্ত যে একটা প্রতিরোধ ব্যবস্থা সেটা বাংলাদেশ দিতে পারে সেটাও প্রমাণিত। সুতরাং ভারতকেও এই জায়গায় একেবারে বুঝে শুনে পা ফেলতে হবে। বিষয়টা যতটা সহজ ভাবেন, বিষয়টা আসলে ততটা সহজ নয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে আরও কিছু পরবর্তী সময় বিশ্লেষণ করব, কারণ এই সামরিক প্রেক্ষাপটটা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হয়। পরবর্তী সময়ে আমি চেষ্টা করব যে এয়ার পাওয়ার সম্পর্কে যে বিশ্লেষণ রয়েছে সেটার বিষয়ে কিছু বলার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সত্যি সত্যি যদি ভারত যদি পাকিস্তান বাংলাদেশের ঘরের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করে বা কোনো রকম ব্যবস্থা নেই, বাংলাদেশ ভারতের বালটাও ছিঁড়তে পারবে না। কেননা দেখুন, রিয়েলিটি এটাই, স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলতে হচ্ছে যে বর্তমান সময়ে ভারত যখন পাকিস্তানের ঘরের ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করে সে পাকিস্তানের মতো দেশে কিছু করতে পারেনি। এত সুরক্ষা ব্যবস্থা করে রেখেছে ভারতের জন্য, তারপরেও কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের কাছে আজ ওইরকম ধরনের কোনো ক্যাপাবিলিটি আছে। দেখা যাক, যতই যাই বলুক না কেন, এটা তো সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু রিয়েলিটিতে অনেক কিছু হতে চলেছে আর হবে। তবে আমার একটু হলেও দেখার ইচ্ছা আছে যে ভারত সত্যি সত্যি সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা এয়ার স্ট্রাইক বলুন কবে করছে বাংলাদেশের ঘরের ভেতরে। আমার মতন যদি আপনাদেরও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর হাসনাত সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।